সবাই মিলেমিশে নিখুঁতভাবে ইংরেজি শেখার আসর লেটস লার্ন কারেক্ট ইংলিশ এর এক নতুন আয়োজনে সবাইকে স্বাগত। ইতিমধ্যে যারা আমাকে তাদের সুচিন্তিত মতামত দিয়ে সমৃদ্ধ করেছেন তাদেরকে সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে আমরা শিখে নিয়েছি নাউন কাকে বলে। আমরা বুঝে নিয়েছি যেটি কোথাও কারো কাছে, কারো ভেতরে, কারো গায়ে লেগে আছে, ছিল, থাকবে বা নেই বলে আমরা বুঝতে পারি বা বিশ্বাস করি, সেটি হলো নাউন। অন্যদিকে আমরা এটাও বুঝে নিয়েছি যে একটা নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য বা ইনফরমেশান যে শব্দটা আমাদের সরবরাহ করে সেটি হলো অ্যাডজেক্টিভ। আমরা এটাও বুঝে নিয়েছি অ্যাডজেক্টিভ এক শব্দের হতে পারে, একাধিক শব্দেরও হতে পারে। এক শব্দের অ্যাডজেক্টিভ যেমন গুড, ব্যাড, ভালো মন্দ, ঠিক তেমনি একাধিক শব্দের অ্যাডজেক্টিভ হিসাবে সেদিন আমরা শিখে নিয়েছি যে 5 টাকার নোট ইংরেজি হয়েছিল F5 রুপি নোট। এখানে বোঝানো হয়েছিল এই রকম যে এই নোটটা, এই টাকার এই নোটের কাগজটা সম্বন্ধে যে শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে সেটি হলো এই একটি F5 রুপি। এই শব্দগুচ্ছ দিয়ে এটা দেখানো হচ্ছে যে নোটটার পরিমাণ কতখানি। তো এটা হলো একটা 5 টাকার নোট, অর্থাৎ তার পরিমাণটা হলো 5 টাকা পরিমাণের F5 রুপি। এই কারণে এই 5 রুপি, এই 3টি শব্দ মিলে নোট শব্দটির অ্যাডজেক্টিভ রূপে কাজ করলো। এমনি করে আমরা আরও ভাবতে পারি যে 3 বছরের ডিগ্রি কোর্স, ইংরেজিটা কী হবে 3 ইয়ার ডিগ্রি কোর্স। যাই হোক, এরকম আরও উদাহরণ দেওয়া যায়, কিন্তু ধৈর্যচ্যুতি ঘটবে এই আশঙ্কায় আজকের আলোচনায় আমরা ফিরে যাই। আজকের আলোচনা হবে ভার্বকে নিয়ে। সাধারণত ভার্ব সম্বন্ধে এই কথাটি বলা হয় যে শব্দটি দিয়ে কিছু করা, হওয়া, খাওয়া প্রভৃতি প্রকাশ করা হয় সেই শব্দটি হলো একটি ভার্ব। কিন্তু বাস্তবে দেখা যায় যে অনেক সময় সাধারণ ছাত্ররা বা পাঠকরা এই সংজ্ঞানুসারে ভার্বকে খুঁজে বের করতে বেশ অসুবিধার মুখে পড়ে যায়। এই জন্য আমি নিজে ভার্বকে যেভাবে মনে রাখি এবং অপরকে যেভাবে ভার্ব সম্বন্ধে বোঝাতে চেষ্টা করি সেটা হলো এই রকম। কর্তা যেটি করে বা করে না, করবে বা করবে না, করলো বা করলো না, সেটি হলো ভার্ব। আবার বলি, কর্তা যেটি করে বা করে না, করবে বা করবে না, করলো বা করলো না, সেটি হলো ভার্ব। হয়তো এই কথাগুলো শুনতে খুব সাদামাটা, কিন্তু আমার কাছে ভার্বকে এই রূপে চিনতেই সুবিধা হয়েছে। একটা উদাহরণ নেওয়া যাক। ছেলেটি বই হাতে প্রতিদিন স্কুলে যায়, তো এখানে ভার্ব কোনটি হবে? এখানে ভার্বটা নির্বাচন করার আগে আমাদের আরেকটি বিষয় সম্বন্ধে কিছু ধারণা নিয়ে নিতে হবে। ভার্বটা কটা শব্দ ধরব? একটা শব্দ ধরব, 2টি শব্দ ধরব, 3টি শব্দ ধরব, 4টি শব্দ ধরব, 5টি শব্দ ধরব, না তারও বেশি ধরব? বাংলা বাক্যের কতটা শব্দ নিয়ে ভার্বটি তৈরি হবে ইংরেজি বাক্যের, সেটা নির্ভর করে আমরা ইংরেজি শব্দ কতখানি জানি। যার ইংরেজি শব্দের ওপরে যতখানি দখল, তার ভার্ব সম্বন্ধে ধারণা তত বেশি সুন্দর হবে। যে যত বেশি ইংরেজি শব্দ সম্বন্ধে ধারণা রাখতে পেরেছে, ভার্বটা তার তত বেশি বেশি সংখ্যক নিয়ে তৈরি করার ক্ষমতা তৈরি হবে।
যেমন এই যে একটা বাক্য আমরা বলেছি ইতিমধ্যে, ছেলেটি বই হাতে প্রতিদিন স্কুলে যায়। এর ভার নির্বাচন করতে গিয়ে আমাদের ভাবতে হবে যে কতটা শব্দ সংখ্যার আমরা অর্থ ইংরেজিতে প্রকাশ করতে পারবো একটি শব্দের মাধ্যমে। যেমন ওই বাক্যটি নিয়ে বলি, ছেলেটি প্রতিদিন বই হাতে স্কুল যায়। এটা যদি প্রশ্ন করা হয় ছেলেটি কি করে গো, কেউ হয়তো উত্তর দেবে বই হাতে প্রতিদিন স্কুলে যায়। কতটা শব্দ হলো? বই হাতে প্রতিদিন স্কুল যায়, মোটামুটি 5টি শব্দ। ভার্ব সমান যদি এই 5টা শব্দ ধরি, যে বই হাতে প্রতিদিন স্কুলে যায়, এই 5টা শব্দের জন্য ইংরেজি একটা শব্দ করা আমাদের পক্ষে বেশ কঠিন, সম্ভব নয় বলা যায়। তাহলে কি করতে হবে? আমাদেরকে প্রথম দিকে শব্দগুলোকে বাদ দিয়ে শেষ দিকে আসতে হবে, যতক্ষণ না আমরা তার ইংরেজি শব্দ জানতে পারি। যেমন প্রথমে কি হলো, বই হাতে বাদ থাকলো কিনটা প্রতিদিন স্কুলে যায়, কিন্তু প্রতিদিন স্কুলে যাই এটুকুরও ইংরেজি আমাদের পক্ষে কঠিন। প্রতিদিন স্কুল এটাও বাদ দিতে হলো, থাকলো কোনটা? যায়। যাই শব্দটা ইংরেজি আমাদের জানা উচিত, না জানলেও ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে খুব সহজেই। তাহলে যাওয়া ইংরেজি কী হয়ে গেল? গো। তাহলে বুঝলাম ছেলেটি বই হাতে প্রতিদিন স্কুলে যায়, এই বাক্যে ছেলেটি কি করে গো, উত্তর হয়ে গেল যায়। আমরা অন্যগুলোকে বাদ দিয়ে দিলাম, ভার্ব হিসাবে গোকে চিহ্নিত করে দিলাম। আরেকটি কথা এখানে ধরে রাখা ভালো, যে ভার্ব নির্বাচন করতে আমাদের এটা মনে রাখতে হবে যে কর্তা কি করছে বা করে না, করবে বা করবে না, করলো বা করলো না, সেটাই আমাকে চিহ্নিত করে বের করে নিতে হবে। যেমন এই বাক্যটা ধরা যাক, বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। বাক্যটা আবার বলি, বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এখন প্রশ্ন, ভার্ব কোনটা হবে? এখানে আমাদের নির্বাচন করতে হবে কর্তাটা কে, এই কাজটা করছেটা কে, এই কাজটার কারণটা হলো আগুনটি। তাহলে কর্তা হলো আগুনটি। আগুনে কি কাজ করেছে গো? আগুনটি বাড়িকে পুড়িয়ে ছাই করেছে। তো বাড়িকে পুড়িয়ে ছাই করেছে কি? এত কাজ করেছে? আসলে আগুনটা পুড়িয়েছে, পোড়ার ফল কি হয়েছে? ছাই হয়েছে। ফলে আমরা ভার্ব হিসাবে কোনটুকু ধরবো? এই পোড়ানোটাকে ভার্ব হিসাবে ধরবো। ওই পুড়িয়ে ছাই করে দিয়েছে পুরোটাকে আমরা ভার্ব হিসাবে ধরবো না। কেন? আগুনটি কিন্তু পুড়িয়ে ছাই করেনি। আগুনটি কী কাম করেছিল? বাড়িটাকে পুড়িয়েছিল। তার ফলটা কি হয়েছিল? ছাই হয়ে গিয়েছিল। তাহলে এখানে ভার্ব কোনটা হয়ে গেল? বার্ন বা পোড়ানো। তার ইংরেজিটা হবে এই রকম, কর্তা হয়ে গেল দি ফায়ার। আমরা যেমনটা জানি কর্তা প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেই অনুসারে বাক্যটি হয়ে যাবে দ্য ফায়ার বার্ন দ্য হাউস টু অ্যাশেস। যাই হোক, এইরকমভাবে আমরা আরেকটা উদাহরণ নিতে পারি, যে সে কাপটিকে ভেঙে টুকরো টুকরো করে দিল। সাধারণভাবে হয়তো যদি প্রশ্ন করি, কর্তা কী করলো গো? কাপটিকে ভেঙে টুকরো টুকরো করে দিল। তাহলে ভার্ব হিসাবে দাঁড়াবে কতটুকু? কাপটিকে ভেঙে টুকরো টুকরো করে দিল। এখন এতগুলো শব্দের ইংরেজি জানা আমাদের পক্ষে কঠিন। তাহলে আমাদের কোথায় আসতে হবে? বাদ দিয়ে কতদূর জানাবো? যে ভেঙে টুকরো টুকরো করে দিল, এটারও ইংরেজি করা আমাদের কঠিন। আমরা বুঝবো তাহলে কর্তা কী কাম করেছে? কর্তা ভেঙেছে। ফলে এখানে ভার্ব কোনটা হলো? ব্রেক বা ভাঙাটাই হলো আসল ভার্ব। টুকরো টুকরো করাটা ভার্বের মধ্যে চিহ্নিত হবে না, ওটাকে আমাদেরকে ধরতে হবে না। এইবার আরেকটা কথা আমাদের বলি, যে এই ভার্ব সম্বন্ধে জানতে গেলে আমাদের কি কি জানা তাহলে দরকার? এক্ষুনি বুঝলাম, ভার্ব সম্বন্ধে জানতে গেলে আমাদের তার কর্তাটাকে উদ্ধার করতে হবে। এখন কর্তাকে আমরা কি বলে জানবো, কী রূপে চিনব? এখন সাধারণত অনেকে বলা হয়
কর্তাকে কে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে বা কী দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটাই কর্তা হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় এইটা দিয়ে অনেক সময় কর্তাকে চিনতে পারা যায় না। ফলে আমি কর্তাকে যেভাবে চিনে রাখি সেটা হলো এইরকম: যার শরীর খাটে, যে দায়ী, যার পয়সা খাটে বা যার কারণে কাজটি হয়, সে হবে ভার্বের কর্তা। আবার বলি, যার শরীর খাটে, যে দায়ী, যার পয়সা খাটে বা যার কারণে কাজটি হয়, সে হলো ভার্বের কর্তা। তাহলে আমরা চিনতে পেরে নেব যে কর্তা কে হবে। আর এ প্রসঙ্গে আমাদের আরও একটা জিনিস জানতে হবে, অবজেক্ট কাকে বলে। এবার অবজেক্ট নিয়ে অনেক সময় একটা বলা হয় যে ভার্বকে কাকে বা কী দিয়ে প্রশ্ন করে উত্তর হিসাবে যেটা জানতে পারা যাবে সেটাই হবে অবজেক্ট। কিন্তু এটাও অনেক সময় আমার কাছে সমস্যাপূর্ণ বলে মনে হয়েছে। আমি যেভাবে ভার্বের অবজেক্টটাকে চিনে রাখি, মনে রাখি, সেটা হলো এইরকম: কাউকে কাজটি করতে বললে, আবার বলি, কাউকে কাজটি করতে বললে, এই যে নতুন কর্তা যাকে কাজটি করতে বলা হলো, সে যে জিনিসটাকে খুঁজবে, যেটাকে খুঁজে না পেলে তার পক্ষে কাজটি করার কথা ভাবাও যাবে না, যেটাকে খোঁজার জন্য সে আকুলি বাকুলি করবে, সেটাই কি হবে? ওই ভার্বের অবজেক্ট হবে। যেমন কাউকে বলা হলো তুমি খাও। এখন খেতে যখন বলা হলো, সে তখন কি করবে? খুঁজবে কোন জিনিসটাকে খাবো। তাহলে যে জিনিসটাকে খাওয়ার জন্য খুঁজবে, ওই খাদ্য বস্তুটা না হলে সে কি হবে না, তার খাওয়া কাজটা শুরু করার কথা সে ভাবতেও পারবে না। ওই খাদ্য বস্তুটাই হবে খাওয়া ভার্বের অবজেক্ট। অনুরূপভাবে কাউকে যদি বলা হয় দেখ দেখ দেখ, তাহলে কি খুঁজবে? কী দেখব বা কাকে দেখব? তাহলে যে লোকটাকে বা জিনিসটাকে বা বস্তুটাকে বা কাজটাকে সে দেখবে, সেটাই কি হবে? দেখা ভার্বের অবজেক্ট। এমনি করে আমরা দেখা ভার্বের অবজেক্ট বের করতে পারি। ঠিক তেমনি অন্য কোনো ভার্বেরও অবজেক্টকে বের করতে পারি। তবে এখানে একটি সতর্ক বার্তা আছে। কোনো বাংলা সংজ্ঞা দিয়েই কর্তা বা অবজেক্টকে সঠিকভাবে, নিখুঁতভাবে চিনতে পারা সব সময় যাবে না, বেশিরভাগ ক্ষেত্রেই যাবে। কিন্তু কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু বেয়াড়া ভার্ব, যাদের ক্ষেত্রে এই কর্তা বা অবজেক্টকে চিনে বের করা এই কোনো নিয়ম অনুসারে অসম্ভব বলাই ভালো। একটা উদাহরণ আমরা এ প্রসঙ্গে নিতে পারি। যেমন একটি ভার্ব হলো ইনক্লুড, INCLUDE। এর মানে আমরা বাংলাতে অন্তর্ভুক্ত করা বলি। এই বাক্যটা যেমন নেওয়া যাক যে আমার কর্তব্যের মধ্যে ঘরে ঝাড় দেওয়া পড়ে না। ঘরে ঝাড় দেওয়া আমার কর্তব্যের মধ্যে নেই, এই ধরনের বাক্য, বা ঘরে ঝাড় দেওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে না। এখানে কর্তা কে হবে? এখানে মজার ব্যাপার হলো যে ওই যে কাজ করে, যার শরীর খাটে, যে পয়সা খরচ করে, যে দায়ী, যে কারণ, এই সব সংজ্ঞা বলে কি কর্তা চিনতে পারা যাবে? ইনক্লুডের কর্তা হবে যার ভিতরে বহুর অবস্থান, যেটার ভেতরে অনেক কিছু থাকবে, সেটা হবে ইনক্লুড ভার্বের কর্তা। আর যেগুলো থাকবে ওই কর্তার যারা অংশ, তারাই কি হবে? ইনক্লুড ভার্বের অবজেক্ট হবে। তাহলে এইটা নিয়ম প্রয়োগ করলে দেখা যাবে যে আমার কর্তব্যের মধ্যে কি নেই? ঘর ঝাড় দেওয়া নেই। তাহলে কর্তা কী হবে? আমার কর্তব্যটা, মাই ডিউটিটা হবে ইনক্লুড ভার্বের কর্তা। বাক্যটা কী হবে? এই কর্তা ভার্ব অবজেক্টের ছকে ফেললে মাই ডিউটি ডাজ নট ইনক্লুড সুইপিং দ্য রুম।
আরও একটা উদাহরণ নেওয়া যাক, ইনভলভ। এই বাক্যটা যেমন নিই, আমরা খুব বলি যে এই অ্যাক্সিডেন্টে একটা বাইক এবং একটা ট্যাক্সি জড়িয়েছিল। ভাবা যাক কর্তা কে হবে, কাজটা কে করলো গো? কাজটা করলো হয়তো আমরা ধরে নেব যে একটা বাইক একটা ট্যাক্সি অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, তাহলে ইনভলভ ভার্বের কর্তা বাইকটা হবে, ট্যাক্সিটা হবে, কিন্তু নো, ওরা কর্তা হবে না। ইনভলভ ভার্বের কর্তা কিন্তু হবে দ্য অ্যাক্সিডেন্ট। এবং এই যে একটা বাইক আর একটা কি বললাম যেন ট্যাক্সি, এরা হয়ে যাবে অবজেক্ট। ইংরেজিটা ওই কর্তা ভার্ব অবজেক্টে ছকে ফেললে দ্য অ্যাক্সিডেন্ট ইনভলভস এ বাইক অ্যান্ড এ ট্যাক্সি। তো এইরকম অনেক সময় ভার্বকে নিয়ে আমাদের সমস্যায় পড়তে হয়ে যায়। তো এই জন্য আমি ছাত্রদেরকে, পাঠকদেরকে বা যারা নিখুঁতভাবে ইংরেজি শিখতে আগ্রহী তাদেরকে অনুরোধ করব, দয়া করে আপনারা ইংরেজি ডিকশনারি, বিশেষত অক্সফোর্ড বা কেমব্রিজ ডিকশনারি নিয়ে দেখবেন, বুঝবেন, ভাববেন কর্তা কে হচ্ছে, অবজেক্ট কে হচ্ছে, তারপরে কোন প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে, এটা না বুঝলে সঠিকভাবে, নিখুঁতভাবে, কারেক্টলি অ্যান্ড অ্যাকুরেটলি ইংরেজি করা কঠিন। শুধু কঠিনই নয়, অসম্ভব বলাই ভালো। ভিডিও দীর্ঘ হয়ে যাবে, অনেকের ধৈর্যচ্যুতির বড্ড আশঙ্কা করছি। এখানে আলোচনা শেষ করছি। কোনো সমস্যা থাকলে আপনাদের কমেন্ট সেকশানে মতামত জানতে চাইছি, প্রশ্ন জানতে চাইছি। আপনারা এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকবেন আশা রাখছি। আবার দেখা হবে নতুন আয়োজনে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।